আমি করিহি নাই, করিতে পারিহি নাই আমার মায়েরই খেদমত, করিও আমার আমরা চরগোবিন্দি গ্রামে আছি আর মায়েরা কথা বলবেন মায়ের জন্য এই অনুষ্ঠানে। বাংলাদেশ টেলিভিশনে আমরা বিটিভি ওয়ার্ল্ডে প্রতি শুক্রবার বিকেল 4:30টায় এই অনুষ্ঠানটি দেখে থাকি। আমরা বিটিভি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই প্রত্যন্ত এলাকায় মায়েদের সঙ্গে এই কখনো চরে কখনো দুর্গম এলাকা সেখানে যাই, আমাদের টিম যায়, কখনো আমি থাকি এবং আমরা ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে কানেক্ট করি। কখনো তারা আমাদের স্টুডিওতে আসেন অথবা কখনো তারা তাদের কাজের জায়গায় থাকেন। এরকম একটা বিরাট একটা কর্মযজ্ঞ এবং রিসার্চ সেগুলোর একটা পুরো প্রস্তুতি থাকে। কৃতজ্ঞতা অবশ্য জানাতে হবে আফসারি আহমেদকে, যিনি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইউনাইটেড হাসপাতাল। আফসারি আপা অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং আপনি এরকম আমাদের এই অনুষ্ঠানটার জন্য সময় দেন এবং ভালোবাসেন, মায়েদেরকে একেবারে আপন করে কথা বলেন, এই জন্যে ভালোবাসা আর ভালোবাসা। যাই হোক, আমরা অনেক কথা বাড়াবো না। প্রথমে একজন প্রসূতি মা কথা বলবেন। আমার বেশি কিছু সমস্যা নাই, মনে করো গর্ভবতী হইলে মনে করো শরীরটা একটু দুর্বল হয়। কয় মাসের গর্ভবতী সেটা একটু বলতে হবে না আপনাকে? হ্যাঁ বলতে হবে। হ্যাঁ 10 মাস চলতিছে। 10 মাস চলতেছে? 10 মাস হয়ে গেছে? হ্যাঁ চলতিছে। আচ্ছা, কয়বার দেখাইছেন ডাক্তার? 2 বার দেখাইছি ডাক্তারে। আচ্ছা, কি পজিশন ভালো আছে? সব ভালো আছে? হ্যাঁ সবই ভালো আছে। ওই বাচ্চা হবে কবে? বেশি সময় নাই, কিন্তু লেখা আছে তো আমার খেয়াল নাই একটু। আচ্ছা, 10 মাস হয়ে গেছে, তারপরে হলো বেশি সময় নাই, লেখা আছে, খেয়াল নাই, এটা হলে তো ভালো হইলো না। ওটা কাগজে আছে তো খেয়াল নাই, কিন্তু প্রস্তুতি আছে। কই, এটা কি হাসপাতালে হবে নাকি না নরমালে বাসায় হবে? বাসায় হবে। বাসায় কে কে বাচ্চাটা ইয়ে করবে? কে ধরবে টরবে? কে দায়ী? কে? আমার শাশুড়ি আছে, আমার শাশুড়ি মনে করো খালাস করায়, ডেলিভারি করায়। আমার শাশুড়ি ধাত্রী, উনি কি প্রশিক্ষণ আছে ওনার? আপনার শাশুড়ির মানে উনি প্রশিক্ষণ আছে? প্রশিক্ষণ আছে। উনি অন্যদেরও ডেলিভারি সবারই করায়। আপনার এটাই প্রথম বাচ্চা? না না, কয়টা আছে আমার মনে করো হলো 4-5টা বাচ্চাই আছে। 4-5টা? 4টা না 5টা? 5টা। 5টা বাচ্চা সবই শাশুড়ি হয়েছে? হ্যাঁ, কোনো অসুবিধা হয় নাই? মা, আপনাকে যেটা বলতে চাই যে আপনার 4টা বা 5টা বাচ্চা নর্মালি হইলেও এখন কিন্তু এবারে আপনার সতর্ক থাকতে হবে, ঠিক আছে? আপনার শাশুড়ি ডেলিভারি করাতে পারেন, খুব ভালো কথা, কিন্তু তারপরেও আপনি যিনি প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী আপনার বাড়ির কাছাকাছি যিনি আছে তার একটা ফোন নম্বর জোগাড় করে রাখবেন, বা আপনি শেষবার একবার আপনার কাছাকাছি যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে একবার একটু দেখায় নেন। দেখায় নিলে ফাইনাল মানে পজিশন ঠিক আছে কিনা, কারণ 5টা বাচ্চা হয়ে 6 নম্বর বাচ্চা হইতে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। ডেলিভারির পরে অতিরিক্ত রক্তক্ষরণ, ব্লিডিং হইতে পারে, বেশি ফুল আটকায় যেতে পারে। তো সেই জন্য আপনি একবার শেষবার আপনার সরকারি যে হাসপাতাল আছে কাছে সেখানে দেখান। তারপরে সব ভালো থাকলে আপনার শাশুড়ি অবশ্যই ডেলিভারি করাবেন, কিন্তু খেয়াল করতে হবে ডেলিভারি যেন অনেক লম্বা সময় ধরে ব্যথা উঠানোর চেষ্টা করা বাসায় করানো যাবে না, কোনো স্যালাইন ইনজেকশন বাসায় পুশ করা যাবে না। আর যদি আপনার কোনো সমস্যা হয়, ধরেন দেখলেন যে লম্বা সময় হয়ে যাচ্ছে ডেলিভারি হচ্ছে না রাত বিরাতে, তাহলে আপনার বাড়িতে কিছু টাকা ডেলিভারি সময়ের বিপদের জন্য মজুদ রাখতে হবে, বা কোন ভ্যান চালক ভ্যানকে চালায় আপনাকে যেন সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারে, এই ব্যবস্থা কিন্তু আপনার স্বামীকে করে রাখতে হবে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো যে আপনার যদি এবারে বাচ্চাটা হয়ে যায় ইনশাল্লাহ সুস্থ মতো, তখন কিন্তু ডেলিভারির পরে অবশ্যই আপনি আপনার স্থানীয় হাসপাতালে ডাক্তারের পরামর্শ নিয়ে একটা জন্ম নিয়ন্ত্রণের উপযুক্ত ব্যবস্থা নিয়ে নেওয়া আপনার জন্য ভালো, কারণ 6টা বাচ্চা তো অনেক, এরপরে তো আপনার স্বাস্থ্য ঝুঁকি হয়ে যাবে, ঠিক আছে মা? বুঝতে পেরেছেন? আচ্ছা, বুঝতে পারছেন তো আপা? যেটা আমাদের সবাইকে, সব মায়েদেরকে, গর্ভবতী মায়েদেরকে একটু মনে করিয়ে দিচ্ছেন যে শাশুড়ির দায় আম্মা
ওনারে উনি ব্যবস্থা নিবে। কিন্তু যদি কিছু হয়ে যায়, যদি একটু খিঁচুনি হয়, যদি দেরি হয়ে যায়, কিছু হয়ে যায়, তাহলে তো আপনার ডাক্তারের ছাড়া তো কোনো উপায় নাই। তো সেই তাড়াতাড়ি করে তো ডাক্তারের কাছে যাইতে হবে। সেইটা যাওয়ার জন্য ভ্যানটা রেডি রাখছেন? আছে, আমার দেওরের ভ্যান আছে, বাস। তো তো ধরেন আপনার যখন নাকি ব্যথা উঠলো, তখন আপনার দেওর গেছে গাইবান্ধায়, তখন কেমনি কি করবেন? তখন মনে করো যে হলো মোবাইলের দ্বারা বা কারো দ্বারা হাতে গাড়ি। এতক্ষণ সময় আছে? আপা এখন হলো সব আল্লাহর ইচ্ছে, এখন সব আল্লাহর ইচ্ছা, কিন্তু আমাদেরও নিজেদেরও চেষ্টা করতে হয়। আমরা যদি চেষ্টা করলাম না, অথচ সব আল্লাহর উপরে দিয়ে রাখলাম, তাহলে একটু বেশি কঠিন হয়ে যায় না জিনিসটা? হ্যাঁ, তা আপনিও সব একটু গুছায় গাছায় রাখবেন। আবার নিশ্চয়ই আল্লাহ চায় তো সুস্থভাবে হবে, কোনো বিপদ হবে না, কিচ্ছু হবে না। কিন্তু বিপদের তো কোনো মা বাবা নাই, তাই না? তারা তো যেমনি না কেমনে কোত্থেকে চলে আসে। তো বিপদ যেন না হয় সবার, এটার জন্যই। আপা, ওনার তো একদম ফাইনাল স্টেজ, ওনার জন্য তো কোনো মানে ওষুধ টষুধ কোনো কিছু তো আর দরকার কি আছে এখন? অ্যাটলিস্ট একটা আয়রনের বড়ি ক্যাপসুল জিপ সিআই, এটা প্রতিদিন একটা করে খাবে। আর একটা ক্যালসিয়াম ট্যাবলেট ক্যালবো ডি, এটা আরেক বেলা, এক বেলা আয়রন আরেক বেলা ক্যালসিয়াম, দুইটা কিন্তু একসাথে খাবে না, ঠিক আছে? আর যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে ট্যাবলেট প্যান্টোনিক্স খাওয়ার আধা ঘন্টা আগে সকালে এবং রাত্রে খাবে। আচ্ছা, আমাদের আইভি আপা আছেন, আইভি আপা লিখে দিয়েছেন। হ্যাঁ, জিপসিআই, ক্যালবুডি, হ্যাঁ, আর হলো প্যান্টোনিক দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। খুশি তো? হ্যাঁ, আপার একটু সালাম দিয়ে দেন একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো থাকেন, তবে এবার অবশ্যই জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে ডেলিভারির পরে, ঠিক আছে? এটার জন্য একেবারে মানে কোনো দেরি করা যাবে না। বাচ্চাটা ভালো ভালো হওয়ার পরে একটা পদ্ধতি, স্থায়ী পদ্ধতি নিয়ে নেবেন। হ্যাঁ, এবার তাই নেওয়া লাগবে। হ্যাঁ, তাই নেওয়া লাগবে, তাই তো? আচ্ছা, ওকে। আরেকজন মা আছেন আমাদের কাছে, কথা বলবেন, আসেন। আমি প্রেগনেন্ট 4 মাস হয়। হ্যাঁ, আমার হচ্ছে সমস্যা, আমার হচ্ছে মাথা ঘুরায় ওদের মধ্যে গেলে, আর হচ্ছে উঠানামা উঠতে গেলে শরীরের মধ্যে ধরপড় করে। আচ্ছা, এই প্রথম বাচ্চা সুমির? দ্বিতীয় বাচ্চা। প্রথম বাচ্চার বয়স কত? 7 বছর। 7 বছর। প্রথম বাচ্চার ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, আর এখন 4 মাস। কোনো ইয়ে করছেন, ওই যে আলট্রাসাউন্ড করে? না, কোনো কিছু করিনি। তারপরে কোনো যে কমিউনিটি ক্লিনিক, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপরে ইয়ে সরকারি হাসপাতাল, কোনো জায়গায় গিয়ে একবার একটু চেক আপও করেন নাই? এমনি তো ওই যে বাড়ির উপর ওই যে কাঠি নিয়ে এসে পরীক্ষা করা হয়, ওই রকম করে পরীক্ষা করছি, আর কোনো কিছু করা হয়নি। ও, কাঠি নিয়ে এসে কি পরীক্ষা করে আইভি আপা? কাঠি নিয়ে এসে প্রথম অবস্থায় যখন গর্ভবতী মা নিশ্চিত হওয়ার জন্য ওইটা যে ইউরিন যে টেস্ট করা, সেটাতে উনি নিশ্চিত হয়েছে যে উনি গর্ভবতী। আচ্ছা, তারপরে 4 মাসে তাকে আর কোনো সার্ভিস দেওয়া হয় নাই? হ্যাঁ, অবশ্যই সার্ভিস আছে। আমাদের যে ভলান্টিয়ার প্রত্যেক মাসে মাসে যে ওনাকে প্রেশার চেক করে, ওয়েট মাপে। আচ্ছা, তারপরে ওনার খাদ্যাভ্যাসে যে ওইগুলো বলার পরামর্শ। আপা, এখানে যে মানে বিভিন্ন এনজিওর স্বাস্থ্য যে সেবা, যেটা সেটার আওতায় উনি দেখান, মানে বাড়িতে এসে ভিজিট করেন। ওনারে যে ভিজিট করেন, ওনারে যিনি দেখেন, কেউ আছে এখানে? রোকসানা আপা, আসেন। রোকসানা আপা, ওনার অবস্থাটা একটু বলেন আপাকে। আর আপনিও আপাকে প্রশ্ন করতে পারেন, আপনার কোনো পেশেন্ট যদি থাকে যাদের নাকি আপনি সার্ভিস দিতে চান, কিন্তু একটু অ্যাডভান্স সার্ভিস লাগবে, আপা আপনাকে সেই সহযোগিতাটা করবে। আসেন আপা। এটা রোকসানা আপা, যে নাকি সুমি আপাকে দেখেন। আপনি সুমি আপার বিস্তারিতটা ওনার কাছ থেকে নিতে পারেন। আর উনি যেহেতু সার্ভিস দেন, ডোর টু ডোর গিয়ে সার্ভিস দেন, উনিও অনেক কিছু কমপ্লিকেশনের মধ্যে, যেটা হয়তো হ্যান্ডেল করতে গেলে একজন বড় ডাক্তারের সাপোর্ট লাগে, পরামর্শ লাগে, সেগুলোরও কিছু হয়তো প্রশ্ন আছে আপনার কাছে। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি যে সুবি, ওনার ওজন কত হতে পারে এখন, ওজন কত, আর হচ্ছে প্রেশারটা কি বলা যাবে কিনা, লাস্ট কিরকম ছিল? ওজন কত বলো? ওজন আমার 56 কেজি। 56 কেজি। 56 কেজি, আচ্ছা, ঠিক আছে। আর
প্রেশার লো, প্রেশার লো থাকে দেখেই হয়তো বেশি লো থাকে, অথবা হচ্ছে যে ওনার রক্তশূন্যতা থাকতে পারে। তো এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে সুমি অন্তত একবার হচ্ছে হেলথ কমপ্লেক্স, যেখানে হিমোগ্লোবিন লেভেল চেক করার ব্যবস্থা আছে, রক্তশূন্যতা আছে কিনা সেটা দেখার জন্য একটা সিবিসি টেস্ট বলে একটা টেস্ট, এটা করা উচিত। আর হচ্ছে 4 মাস হয়ে গেছে, এখন একটা আলট্রাসাউন্ড করলে বাচ্চা ডেলিভারি ডেট সম্পর্কে, ওনারা যেহেতু অনেক সময় মাসিকের তারিখ ঠিক মতো যদি বলতে না পারেন, সেক্ষেত্রে ডেটটা জানার জন্য, ডেলিভারি ডেট বা কয় মাস সঠিক হিসাবটা জানার জন্য একটা আলট্রাসাউন্ড এবং অন্তত একটা রক্ত পরীক্ষা, হিমোগ্লোবিন চেক করার জন্য করা দরকার। আর হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা আয়রন সাপ্লিমেন্ট, যেমন জিফ সিআই একটা এবং একটা ক্যালসিয়াম, যদি 4 মাস হয়ে থাকে তাহলে একবেলা একটা আয়রন খাবেন এবং আরেক বেলা একটা ক্যালসিয়াম খাবেন। আর যতটুকু সম্ভব পুষ্টিকর খাদ্য, ওনাদের নিজেদেরই তো ঘরে নিশ্চয়ই মুরগি পালা হয়, তাহলে মুরগির একটা ডিম প্রতিদিন যদি উনি খেতে পারেন। তারপরে হচ্ছে শাক যেটা খাবে একটু তেল দিয়ে রান্না করে খেতে হবে, শাক রান্নার সময় ঢেকে রাখতে হবে যেন হচ্ছে ভিটামিন এটা নষ্ট হয়ে না যায়। তারপরে কচু জাতীয় খাওয়া খেলে ওনার আয়রন, রক্ত স্বল্পতা এটা দূর হবে। বুঝতে পারছেন? রুকসানা আপা আছেন যিনি নাকি ওনাকে ওই যে বাড়ি বাড়ি এসে সার্ভিসটা দেন, পরামর্শ দেন। আচ্ছা, তাহলে ওনার আসলে রক্তশূন্যতা আছে কিনা ওইটার একটা পরীক্ষা করতে হবে একবার, মানে থানা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি হেলথ ক্লিনিক, হাসপাতাল যেখানেই হোক গিয়ে ওনার ওই পরীক্ষাটা করতে হবে। ওটা কি আপনি লিখে দিবেন নাকি আপা বলে দিল এটাতেই হবে? আর পাশাপাশি আমাদের উঠান বৈঠকে ওনাকে বলে দেওয়া হবে। আচ্ছা, তার মানে আপনাদের কবে যেতে হবে এটা ওনাকে বলে দেন, ঠিক আছে? আর কিছু লাগবে না? আচ্ছা, অনেক কিশোরীরা বসে আছেন, হ্যাঁ, ওরা খুব স্মার্ট, ওরা খুব ভালো সুন্দর কথা বলে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ রিয়ামনি আক্তার। রিয়ামনি, ও মানে আমাদের যে শারীরিক সমস্যাটা আছে না, যে মাসে মাসে যে মানে মিন্স হয়, সেটার কারণে যে মানে পেট ব্যথাটা কিসের জন্য করে, মানে অনেকের একদম বেশি পেট ব্যথা করে, যার জন্য সে মানে হাঁটতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, স্কুলে আসে না, হ্যাঁ স্কুলে যায় না, সবার কারোর সাথে মেশে না। আচ্ছা শোনো, এই মাসিক হওয়াটা কিন্তু একটা লক্ষণ যে একটা মেয়ে শারীরিকভাবে মেয়ে হিসেবে সুস্থ, ঠিক আছে? তো সুতরাং মাসিক একটা স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি মাসে মাসে হবে। তোমাদের জন্য যেটা খেয়াল রাখতে হবে যে প্রত্যেক মাসে তারিখে তারিখে ঠিক মতো হচ্ছে কিনা, অর্থাৎ প্রথম তারিখটা খেয়াল রাখা, হ্যাঁ? আচ্ছা, তারপরে পেট ব্যথা সবারই অল্প বিস্তর হয়। এখন কিছু কিছু ওষুধ আছে, অনেকে হচ্ছে আমরা জ্বর হলে যে নাপা জাতীয় ওষুধ খাই, প্যারাসিটামল, সেইগুলা খেলে এই বা হচ্ছে অনেক সময় আমরা অ্যালজিন নামে ওষুধ পাওয়া যায়, এইগুলা খেলে আর কি টুকটাক ব্যথা ভালো হয়ে যায়, ঠিক আছে? তো মাসিক হলে ব্যথা হলেও স্বাভাবিক সব কাজকর্ম করা যেতে পারে। তারপরে সুস্থ থাকার জন্য তখন প্রচুর পানি খেতে হবে, তারপরে পুষ্টিকর খাওয়া দাওয়া করতে হবে। কিন্তু সাথে যদি এমন হয় যে কারো অতিরিক্ত বেশি ব্যথা হয় যে সে স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, ঠিক আছে, তারপরে স্কুলে যেতে বা পড়ালেখা করতে ইত্যাদিতে ব্যাঘাত হয়, তাহলে তোমাদের কাছাকাছি যে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন ওনাকে দেখিয়ে প্রয়োজনে আমরা একটা আলট্রাসাউন্ড করার পরামর্শ দেই। কারণ হচ্ছে অনেক সময় হয় যে মেয়েদের নর্মাল মাসিকের সাথেও যদি তার ওভারি মানে ডিম্বাশয় বা তার আশেপাশে কোথাও কোনো সিস্ট থাকে, এই সমস্ত ক্ষেত্রে ব্যথা বেশি হতে পারে। তো সেই জন্য তখন যদি স্বাভাবিক ওষুধে ব্যথা না কমে, তাহলে হচ্ছে গাইনি বিশেষজ্ঞ পরামর্শ মতো একটা আলট্রাসাউন্ড করে দেখে নিতে হবে এবং আলট্রাসাউন্ডের রিপোর্টের ভিত্তিতেই তখন তাকে যে চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তার মানে হলো যে এই যে ব্যথা যেটা নিয়ে প্রশ্ন করলাম আপনার কাছে, যে এটা একটা স্বাভাবিক, সবারই এটাতে ব্যথা হয়, কিন্তু অসহ্য, অনেকে বলে অসহ্য ব্যথা, আসলে এটার আসলে ব্যথাটা কোনটা সহ্য আর কোনটা অসহ্য ওটা তো আমরা বুঝি না। মানে তোমার কাছে অসহ্য লাগছে, আবার আমরা মনে করি, বড়রা মনে করি আরে দূর, এটা তো সবারই হয়, এটা হয়েই থাকে, হ্যাঁ, এটা একটু সহ্য করতেই হয়। একটা স্বাভাবিক একটু তো ব্যথা হবে, একটু ক্র্যাম্প, একটু মনে হয় যে একদম ভিতরে চাপ দিচ্ছে, হ্যাঁ লাগে, তারপরে আবার আস্তে আস্তে ঠিকও হয়ে যায়, তাই না? তো যেটা আপা বলেছেন, ডাক্তার আপা বলেছেন আমাদেরকে নোট করে রাখতে হবে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মনটা ভালো রাখা। মন না ভালো লাগলে কোনো কিছুই ভালো লাগবে না। গুড, ভেরি গুড। আরো কারো আছে প্রশ্ন? কিশোরীরা আসো, বলো, আসো, তুমি সামনে আসো।
আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ রাশেদ আক্তার। মেয়েদের যে ওই যে শারীরিক সমস্যা হয়, কারোটা ফিরে অতিরিক্ত বেশি দিন থাকে বা বেশি রক্তপাত হয়, বেশি দিন থাকে, সেটার জন্য কি সমস্যা একটু বলে দিবেন পরামর্শ। যখন হচ্ছে প্রথম দিকে মাসিক শুরু হয়, তারপরে হচ্ছে 13-14 বছর পর্যন্ত অনেক সময় হয় যে একটু অনিয়মিত হলো বা হচ্ছে একটু দেরি দেরি করে হলো, অথবা হলে একটু বেশি ভাঙছে কিছুদিন। কিন্তু যদি এমন হয় যে মাসিক 10 দিনের বেশি থাকছে, তাহলে অথবা অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, যে সে স্বাভাবিক স্কুলে যেতে পারছে না বা অনেক ব্যথা, সেরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। কারণ অনেক সময় রক্তশূন্যতা থাকলে অথবা কোনো হরমোনের সমস্যা থাকলে এই ধরনের বেশি রক্তপাত হওয়া বা লম্বা সময় ধরে রক্তপাত হওয়া বা অনিয়মিত হওয়ার সমস্যাগুলো হতে পারে। সেজন্য পুষ্টিকর খাওয়া দাওয়ার পাশাপাশি আমরা যেটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে, তোমরা প্রত্যেক মাসে কত তারিখে শুরু হলো একটা খাতায় বা ডায়েরিতে বা ঘরে যে ক্যালেন্ডার থাকে সেখানে দাগ দিয়ে রাখবে। তোমার আম্মা যদি ব্যস্ত থাকেন, ভুলে যান, তাহলে তোমরা এখন বড় হচ্ছ, এটাই নিজেদের এই জিনিসটা খেয়াল রাখবে যে মাসিকটা কবে শুরু হচ্ছে একটা দাগ দিয়ে রাখবে ক্যালেন্ডারে। তাহলে পরের মাসে কবে শুরু হলো, তখন যদি দেরি করে শুরু হয় অথবা শুরু হয়ে শেষ হচ্ছে না, কোনো অস্বাভাবিকতা, যদি দেখো যে 10 দিনের বেশি মাসিক চলছে অথবা অনেক বেশি ভাঙছে, সারাদিনে 4-5 বারের বেশি প্যাড বা কাপড় চেঞ্জ করতে হচ্ছে এবং কাপড় হচ্ছে অনেক ভিজে যাচ্ছে, তার মানে তো তোমার ব্লিডিং বেশি হচ্ছে, তখন অবশ্যই বড়দের সাহায্য নিয়ে নিকটস্থ গাইনি বিশেষজ্ঞের সাথে দেখাতে হবে। তো আমরা তোমাদের একটা আলট্রাসাউন্ডও পরামর্শ দেই এবং একটা রক্তশূন্যতা আছে কিনা চেক করি, এবং সেগুলোর ভিত্তিতে যদি প্রয়োজনে পরবর্তীতে অনেক সময় থাইরয়েডের সমস্যা থাকতে পারে বা আদার হরমোনাল সমস্যা থাকতে পারে, অথবা কারো শুধুমাত্র পুষ্টিহীনতার কারণেই হচ্ছে ব্লিডিং বেশি হতে পারে। তো সেই বিষয়ে যার যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। আপা, আমার একটা ছোট্ট প্রশ্ন। এমনিতে তো আমরা যেটা জানি যে এই বয়ঃসন্ধিকালটা 12-13 এরকম সময়ে শুরু হয়, কিন্তু আজকাল এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় আরও ছোট বয়স, মানে হয়তো 5-4 এরকম, মানে ঠিক 5-4 দিয়ে তো আর ইয়ে করা যায় না, যেটা ইউজুয়ালি আমরা দেখে অভ্যস্ত নই, টিন হয় নাই এখনো, 10-11তে পড়েছে, তার মধ্যে পিরিয়ড হয়ে যাচ্ছে। অনেক শহরের বাচ্চাদেরও এরকম হচ্ছে, একটু ওবিস, একটু বাল্কি ভাব। এইটার জন্যে অনেক সময় আজকাল, মানে এইটা একটা নতুন ফেনোমেনা, এটার একটা ক্যাম্পেইনও শুরু হয়েছে। আমার মনে হয় আপা, আমাদের এই অনুষ্ঠানটা তো শহরেও বসে অনেকে দেখেন এবং বাচ্চারাও দেখে, বাচ্চার মায়েরাও দেখেন, বাবারাও দেখেন, তাদেরও এইরকম অনেক প্রশ্ন থাকে। আমার মনে হয় আপনি কি একটু এই ব্যাপারে পরিষ্কার করে খোলাসা করে এই ব্যাপারে আসলে এটা আসলেই সত্য যে আগেকার আমরা যখন আরো 10 বছর বা 15 বছর আগে মেয়েদের মাসিক শুরু হওয়ার বয়সটা ছিল হয়তো 11-12, এখন কিন্তু 9-10 বছরে অনেক বাচ্চাদেরকেই পাওয়া যাচ্ছে যারা এখনো ঠিকভাবে নিজেদেরকে ম্যানেজই করতে পারছে না। এবং এই প্রবণতাটা বেশিরভাগ ক্ষেত্রে শহরে বেশি এবং হচ্ছে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সমাজে বেশি এবং শহরাঞ্চলে বেশি, যেখানে হচ্ছে বাচ্চাদের হরমোনাল চেঞ্জটা আগে আসছে। হতে পারে কিছুটা হচ্ছে জেনেটিক, কিছুটা হচ্ছে এনভায়রনমেন্টাল বা পরিবেশগত। আমরা বলি যে শহরের বাচ্চাদের খেলাধুলার সুযোগ কম এবং হচ্ছে খাওয়া দাওয়াতে ফাস্ট ফুডের প্রবণতা বেশি, এবং আপনি যেটা বললেন, যেটা অবশ্যই আপনিও অ্যাড্রেস করেছেন, যে ওজনের আধিক্য থাকছে। তো সেই বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে মাসিকটা আগে শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য শুরু হয়ে গেলে তো আমাদের করণীয় কিছু নয়, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ছোটবেলা থেকে, আরো ছোট বয়স থেকেই বাচ্চাদেরকে যেন তারা ওজন আধিক্য, ফাস্ট ফুড, প্রসেসড ফুড, প্রক্রিয়াজাত খাদ্য, এগুলো যেন কম খাওয়ানো যায়, অথবা হচ্ছে বাচ্চাদের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির ব্যবস্থা যদি আমরা করতে পারি, এবং হচ্ছে ভিটামিন ডির অভাব আছে কিনা বা হচ্ছে অন্য হরমোনের, থাইরয়েডের হরমোনের সমস্যা আছে কিনা, এইগুলো দেখা উচিত। আর বিশেষ করে আমাদের হচ্ছে জীবন ব্যবস্থার, লাইফস্টাইল মডিফিকেশন আমরা যেটা বলি, জীবন ব্যবস্থার প্রয়োজন, মানে পরিবর্তন সেটা হচ্ছে ছোটবেলা থেকেই যেন স্থূলতা বা ওবেসিটি যেন বাচ্চাদেরকে
অ্যাটাক না করতে পারে বা সেটার দিকে যেন বাবা মারা খেয়াল করি। অনেক সময় হয় যে আমরা ব্যস্ততার কারণে বা সহজলভ্যতার কারণে বাচ্চাদের জন্য ফাস্ট ফুড, প্রসেসড ফুড, বাইরে খাওয়া দাওয়া ইত্যাদি এইগুলার অভ্যাসটা আসলে আমাদের স্বাস্থ্যগত ওভারঅল স্বাস্থ্যগত দিকে একটা নেতিবাচক প্রভাব ফেলছে। তো সেই বিষয়ে ছোটবেলা থেকেই সতর্ক হলে তাহলে হচ্ছে সামগ্রিকভাবে মেয়েদের নারী স্বাস্থ্যের আর কি একটা পজিটিভ ইফেক্ট পড়বে এবং হচ্ছে পিরিয়ডের বিভিন্ন সমস্যা কমে আসবে। কারণ হচ্ছে এইটার সাথে পরবর্তীতে কিশোরী মেয়েরা বা ইয়াং মেয়েরা যে পলিসিস্টিক ওভারি এই সমস্ত ডিজিজে যে আক্রান্ত হচ্ছে, এটাও কিন্তু এই লাইফস্টাইলের অনিয়ম এবং হচ্ছে ওজনের আধিক্য, এটাই দায়ী মেইন। অনেক ধন্যবাদ আপা, এটা খুব সুন্দর একটা জিনিস আমরা কথা বললাম। আর যারা একটু বড় আপারা যারা 6-7-এ পড়ে, 8-9-এ পড়ে, তারা তো নিশ্চয়ই স্কুলের ছোট বোনদেরকে ভয় দেখাবে না, কারণ এটা হতেই পারে। অনেকে হয়তো অনেক ছোট, হয়তো 6-7 বছর, 8-9, সাদা স্রাবটা নিয়েও তো একটা ভীতি থাকে, কথা বলতে চায় না, ভয় পায়। হ্যাঁ, তো সেগুলো নিয়ে কোনো ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, একটু আগেও হতে পারে। এটাও একটা যেন ক্যাম্পেইন হয় স্কুলে। বড় বোন হিসেবে ছোটদের ক্লাস 4 হোক, ক্লাস 5 হোক, এটা নিয়ে কথা বলা, এটা কোনো লজ্জার কোনো ব্যাপার নয়, এটা নিজের শরীর। এটা কি ইন্টারেস্টিং ব্যাপার না যে আস্তে আস্তে বড় হচ্ছি, কত কিছু পরিবর্তন হচ্ছে, এটাকে সাহস দিতে হবে। হ্যাঁ, সাহস দিতে হবে যে এটা অনেক মজার ব্যাপার। এবং বাবারাও যারা দেখেন, আমার মনে হয় আফসারি আপা, আপনি একটু বাবাদের জন্য যদি 2-1 লাইন বলেন। অনেক শহরের বাবারা তো দারুণ, দুর্দান্ত, তারাই অনেক বেশি কনসার্ন না, তারা অনেক বেশি এটাকে সেলিব্রেট করে। এবং বাবা হিসেবে তার মা, তার সন্তানটি প্রথমে পিরিয়ড হচ্ছে, এটাও আজকাল খুব ভালোভাবে, খুব সুন্দর করে তারা হ্যান্ডেল করেন। তা আমার মনে হয় বাবাদের জন্যে, যাতে অনেক বাবারা আবার একটু নার্ভাস, ভয় পেয়ে যান, এত ছোট বাচ্চা, অনেকে মন খারাপ করেন যে ক্লাস 5, ক্লাস 4 এটা খুব একটু তাড়াতাড়ি হয়ে গেল কি না। তো এটা একটু ডাক্তারি ভাষায় যদি আপনি ওনাদেরকে একটু আশ্বস্ত করেন, আমরা আজকে এই আলোচনাটার মাধ্যমেই অনুষ্ঠানটি শেষ করতে চাই। না, বাবাদের জন্য বলতে চাই যে যদি আপনার মেয়ের মাসিক বা পিরিয়ড আগেই শুরু হয়ে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে শারীরিক পরিবর্তন হয়তো সময়ের বর্তমান যুগের প্রেক্ষাপটে ওর একটু আগেই হয়েছে, অনেকেই আপনারা এটাকে ওয়েলকাম করেন। আপনার মেয়েটা হচ্ছে তার কিশোরী বেলায় প্রবেশ করেছে, তো সুতরাং ওর দিকে এখন আরেকটু মনোযোগ দিতে হবে। ওর জন্য স্বাস্থ্যকর খাবার, তারপরে হচ্ছে পর্যাপ্ত পানি যেন খায়, সে বিশেষ দিনগুলোতে ও যেন একটু বাড়তি যত্ন পায়। বাবা হিসেবে অনেক সময় আগে যেরকম হয়েছে যে মেয়েরা অনেক নার্ভাস ফিল করতো বা এটাকে একটা গোপনীয় বিষয়, এটা তো আসলে একটা স্বাভাবিক। সে যে নারী হিসেবে সুস্থ তার প্রমাণই হচ্ছে তার পিরিয়ড হয়ে যাওয়া। তো সুতরাং এটা একদিকে বাবা হিসেবে আপনি খুশিও হতে পারেন যে না, আপনার মেয়েটা কোনো নারী হিসেবে স্বাভাবিক সুস্থ আছে। তো সুতরাং সেটাকে স্বাগত জানিয়ে মেয়ের সাথে বিষয়টা সহজভাবে মনে করে, এবং হচ্ছে সব আপনার ওয়াইফ বা আপনার মেয়ের জন্য যে প্যাড বা যেটা সে ব্যবহার করে সেটা আগে থেকেই রেডি আছে কিনা, এইটুকু বিষয়ে তাদেরকে সহযোগিতা করে। কারণ প্রথম দিকে দোকান থেকে আনতে গেলে তারা সংকোচ বোধ করতেই পারে, তো সেইটার জন্য আপনি যদি সেইটার ব্যবস্থা করে রাখেন, আর সেই বিশেষ দিনগুলোতে সে যেটা খেতে পছন্দ করে, একটু স্যুপ জাতীয় খাওয়া বা হচ্ছে একটু ফ্রুটস বা হচ্ছে ডিমটা যেন সে খায় প্রতিদিন, এই সমস্ত, তার রক্তশূন্যতা হচ্ছে কিনা জাস্ট একটু মাঝে মাঝে খেয়াল করা, আর ওকে বলা যে না বাবা, আমি আছি তোমার সাথে, ঠিক আছে, কোনো, এটা তো ভালো একটা খবর। তো এইভাবে আর কি আমরা আমাদের বাবারাও হচ্ছে মেয়ের সাহায্যে এগিয়ে আসতে পারেন, আমার কাছে তাই মনে হয়। অনেক ধন্যবাদ আপা, খুব দুর্দান্ত একটা আলোচনা, খুব উপকৃত হবে আশা করি যারা টিভি সেটের সামনে বসে আছেন, যারা দেখতে পেলেন তারা নিশ্চয়ই আলোচনা করবেন এই অনুষ্ঠানটি নিজেদের মধ্যে। আর যারা দেখতে পেলেন না তারা দেখার সুযোগ পাবেন। মায়ের জন্য আমাদের ইউটিউব পেজে 1 টাকার খবরে দেখতে পাবেন। এবং আমরা প্রতি শুক্রবার বাংলাদেশ টেলিভিশন বিটিভি ওয়ার্ল্ডে এই অনুষ্ঠানটি বিকেল 4:30টায় প্রচারিত হয়। নিশ্চয়ই থাকবেন আমাদের সঙ্গে। করিতে পারি নাই আমার মায়েরি
বিভেদ মন